এটাকে রেকর্ড করি আগে। আচ্ছা, আমরা আজকে বাংলা সাহিত্যের ইতিহাস ৩ এটার গত ২টি ক্লাসে আমরা হচ্ছে ১ থেকে ৩ পর্যন্ত টপিকের আলোচনা করেছি। আজকে আমরা ৪ নম্বর টপিক নিয়ে আলোচনা করব। ৪ এবং ৫ দুইটা আমরা একই সাথে আলোচনা করব। ঠিক আছে? তো এখানে আমরা ৪ অধ্যায় পাচ্ছি নাটক, ৫ অধ্যায় হচ্ছে প্রবন্ধ। তো এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এবং হচ্ছে প্রবন্ধ থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? তো প্রবন্ধ থেকে একটা প্রশ্ন এবং নাটক থেকে একটা প্রশ্ন আসবে। এই প্রশ্নগুলো আপনারা সহজে কমন পাবেন। হুবহু কমন পাওয়ার একটা পসিবিলিটি রয়েছে, কারণ এখানে টপিক গুলো কম আছে এবং গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ যে এটা কিন্তু বুঝতে পারা যায়। ম্যাম। ওকে, তো বিষয়টা হচ্ছে যে এখানে নুরুল দিনের সারা জীবন নিয়ে আমরা এখানে পাচ্ছি, যেহেতু নুরুল দিনের সারা জীবন বাংলা সাহিত্যের ইতিহাসে একটা বিখ্যাত মানে নাটকের একটা বিখ্যাত নাটক, বুঝতে পারছেন, এবং বাংলা সাহিত্যের ইতিহাসের একটা বিখ্যাত প্রেক্ষাপট জুড়ে হচ্ছে এই নুরুল দিনের সারা জীবন কিন্তু জনপ্রিয়তা রয়েছে। তো সেই জায়গা থেকে আসলে নুরুল দিনের সারা জীবন এই নাটকটা কিন্তু আমাদেরকে জানতে হবে এবং এখান থেকে প্রশ্ন আসবে। তো আমি সেই সাথে বলি যে সৈয়দ শামসুল হক কিন্তু এই নাটকটা রচনা করেছেন এবং সৈয়দ শামসুল হক কিন্তু হচ্ছে আমাদের উত্তরবঙ্গের লোক, বুঝতে পেরেছেন। এবং নুরুল দিনের সারা জীবন নাটকে তিনি যে ভাষা, আঞ্চলিক ভাষা ব্যবহার করেছেন, প্রথম তিনি হচ্ছে বাংলা সাহিত্যের কোন নাটকে আঞ্চলিকতা ব্যবহার করেছেন। এবং আমাদের এই উত্তরবঙ্গের কুড়িগ্রাম, কুড়িগ্রাম একটা অঞ্চল, ঠিক আছে, সেই কুড়িগ্রাম জেলার একটা আঞ্চলিক ভাষা, সেই আঞ্চলিক ভাষা কিন্তু তিনি এখানে প্রয়োগ করেছেন। ওকে, এবং এখানকার কিন্তু একটি গুরুত্বপূর্ণ, আচ্ছা ম্যাম। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমরা একটা কোটেশন পাই, সেটা হচ্ছে যে জাগো বাহে কণ্ঠে সবাই। এটা কিন্তু আমাদের এখানে রংপুরে টাউন হলের মধ্যে সুন্দর করে ওটা আপনার টেরাকোঠার মধ্যে মাটির ফলকে সুন্দর করে লেখা আছে যে জাগো বাহে কণ্ঠে সবাই। তো দেখা যায় যে কোনো সময় যখন আসলে আমাদের দেশটা ক্রান্তি লগ্নে চলে যায় কিংবা কোনো সংকটাপন্ন অবস্থায় আসে, যখন কোনো সংগ্রামের প্রয়োজন হয়, তখন কিন্তু এটাকে হচ্ছে প্রতীক হিসেবে ব্যবহার করা হয় যে জাগো বাহে কণ্ঠে সবাই, আপনারা সবাই প্রস্তুতি গ্রহণ করুন, মানে আমাদের কি করতে হবে, আন্দোলনে যাইতে হবে, বিদ্রোহে যাইতে হবে, বিপ্লবে যাইতে হবে। ওকে, তো এই সৈয়দ শামসুল হক, এনার যে নাট্য মানুষের পরিচয়, মানে নুরুল দিনের সারা জীবন নাটক অবলম্বনে তার যে নাট্য মানুষ, তিনি কোন চিন্তা ভাবনা থেকে, কোন দর্শন থেকে তিনি এই নাটকটা রচনা করেছিল, আমাদের সেই বিষয়টা জানতে হবে। এরপর বলা হচ্ছে বাংলাদেশে কাব্য নাটকের ধারায় সৈয়দ শামসুল হকের অবদান লিপিবদ্ধ করো। দুইটাই কিন্তু একই প্রশ্ন, ঠিক আছে। আপনারা আবার কনফিউজ হয়ে যেতে পারেন যে এখানে কিন্তু আমি ৩টা প্রশ্ন দিয়েছি, আপনারা একটু খেয়াল করেন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ৩টা প্রশ্ন। এই ৩টা প্রশ্নের আপনারা দেখেন উত্তর কিন্তু একটাই। কিভাবে উত্তর একটাই? তো বাংলা কাব্যনাট্যে সৈয়দ শামসুল হকের অবদান আলোচনা করো। যদি আমরা এই সৈয়দ শামসুল হকের হচ্ছে কাব্যনাট্য নিয়ে আলোচনা করতে যাই, তাহলে আমাদেরকে অবশ্যই হচ্ছে নুরুল দিন নিয়ে কথা বলতে হবে, কারণ এটা তার বিখ্যাত একটা নাটক, বুঝতে পেরেছেন। পরে আবার প্রশ্ন উল্লেখ করে দেওয়া হয়েছে যে নুরুল দিনের সারা জীবন নাটক অবলম্বনে তার নাট্য মানুষের পরিচয় দাও। ওকে, একই প্রশ্ন। এরপর বলা হচ্ছে যে বাংলাদেশের কাব্য নাটকের ধারায় সৈয়দ শামসুল হকের অবদান লিপিবদ্ধ করো। তো এখানে হচ্ছে বলা হচ্ছে বাংলাদেশের কাব্য জি নাটকের যে ম্যাম। ধারা, তো এই বাংলাদেশের কাব্য নাটকের ধারা বলতে বোঝানো হচ্ছে যে সৈয়দ শামসুল হকের নুরুল দিনের সারা জীবন হচ্ছে একটি কাব্য নাটক, বুঝতে পেরেছেন। এটা কিন্তু সৈয়দ শামসুল হকের একটি কাব্য নাটক। তো এই কাব্য নাটক হচ্ছে, আমরা এখানে তিনি যে নাটকের মানে সংলাপগুলো রচনা করেছেন এবং হচ্ছে এখানকার যে ভাব ভাষা, সবগুলোর বৈশিষ্ট্য কিন্তু হচ্ছে নাটকের বৈশিষ্ট্যের সাথে হচ্ছে সম্পৃক্ত। এবং এখানে কাব্যের আঙ্গিকে, মানে কবিতার আঙ্গিকে তিনি হচ্ছেন, কবিতার যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যের আঙ্গিকে তিনি কিন্তু কথাগুলো বলেছেন। যেমন বলা হচ্ছে যে জাগো বাহে কণ্ঠে সবাই, ঠিক আছে। এটা যখন বলা হচ্ছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই কথাটার মধ্যে একটা ছন্দ আছে এবং এটার মধ্যে হচ্ছে একটা সুর আছে। হ্যাঁ, আহ এটার মধ্যে একটা অলংকারিক ব্যাপার আছে, বুঝতে পেরেছেন, একটা ভাষার ব্যবহার রয়েছে। তো এগুলো কিন্তু কাব্য বা কবিতার বৈশিষ্ট্য। এজন্য বলা হচ্ছে যে নুরুল দিনের সারা জীবন নাটকটি হচ্ছে একটি কাব্য নাট্য। ওকে, প্রশ্ন আসতে পারে নুরুল দিনের সারা জীবন কোন ধরনের রচনা, উত্তর কি লিখবেন? এরপর আমরা পাচ্ছি যে নাটকের বিষয়বস্তু ও আঙ্গিক নির্মাণের ক্ষেত্রে সেলিম আল দিনের স্বাতন্ত্র্য ও সার্থকতা নিরূপণ করো। এই প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। আমরা এখানে সেলিম আল দিনকে পাচ্ছি, আমরা সেলিম আল দিন নিয়ে পড়বো। ও, একটা কথা বলি এখানে, যারা বলতেছেন যে আমরা টপিক কিভাবে ফিল্টার করব, দেখেন এখানে এই যে সৈয়দ শামসুল হক আছে না, আমি কিন্তু এখান থেকে সৈয়দ শামসুল হককে সিলেক্ট করে নিলাম। এরপরের প্রশ্ন বলা হচ্ছে সেলিম আল দিন,
আমি কিন্তু এখানে সেলিম আল দিনকে সিলেক্ট করে নিলাম, তার মানে আমি বুঝতে পারতেছি যে এখানে এই লেখকগুলা গুরুত্বপূর্ণ। এরপর এখানে মুনির চৌধুরীর চিঠি আছে, চিঠি আমরা সবাই পড়ে আসছি। তো চিঠির ঘটনাও আমরা জানি, ঠিক আছে। তো মুনির চৌধুরী একটি বিখ্যাত একটা নাটক হচ্ছে চিঠি, এটা কাহিনী কিন্তু আমরা জানি, একটা চিঠিকে কেন্দ্র করে অনেক কাহিনী হয়। তো এই কাহিনী হচ্ছে তো এটার নাটকের আসলে সার্থকতাটা কি, ঠিক আছে। আমাদেরকে এখানে সার্থকতা যদি আমরা নিরূপণ করতে যাই তাহলে আমাদেরকে নাটকের কাহিনী বর্ণনা করতে হবে, এরপর নাটকের হচ্ছে সংলাপ বর্ণনা করতে হবে, নাটকের চরিত্রগুলো বর্ণনা করতে হবে, নাটকের শৈল্পিক যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে ব্যাখ্যা করতে হবে, একটা পয়েন্ট লিখতে হবে। হুম অলংকারিক ব্যাপারগুলো যেগুলো আছে সেগুলো ব্যাখ্যা করতে হবে। তাহলে আপনাদেরকে বিচার করতে হবে যে হ্যাঁ এই বিচার বিচার থেকে আমরা বলতে পারি যে না, চিঠি নাটকটি একটি সার্থক নাটক। ওকে, এগুলো কিন্তু আপনাদেরকে ওইভাবে লিখতে হবে পয়েন্ট আকারে। এরপর প্রবন্ধ। প্রবন্ধে বলা হচ্ছে মোতাহের হোসেন চৌধুরী মূল্যায়ন করুন প্রাবন্ধিক হিসেবে, তিনি যে একজন প্রাবন্ধিক এই হিসেবে তাকে হচ্ছে কি করতে হবে, মূল্যায়ন করতে হবে। এবং মোতাহের হোসেন চৌধুরীর সংস্কৃত কথা প্রবন্ধের মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটা আসে, মেবি বসে আসে, বুঝতে পারছেন, এটা আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। এরপর প্রাবন্ধিক আহমদ শরীফের মানবতাবাদ ও বাঙালি জাতীয়তাবাদের চিন্তার পরিচয় দাও। তো এখানে আমরা যে প্রাবন্ধিক গুলোকে পাবো, এই প্রাবন্ধিক গুলো হচ্ছে প্রগতিশীল। ওকে, এখানে এরপর বলা হচ্ছে বাংলাদেশের প্রবন্ধ সাহিত্য বিষয়ে একটি নিবন্ধ রচনা করুন, তখন আপনাদেরকে বিভিন্ন প্রবন্ধগুলো নিয়ে লিখতে হবে। আচ্ছা, এই যে এই দুইটা প্রশ্ন যদি আপনারা পড়েন না, তাহলে এই প্রশ্নটা যদি আসে তাহলে কিন্তু আপনারা এই দুইটার উত্তর এই প্রশ্নটা দিয়ে লিখতে পারবেন। কিভাবে লিখবেন? কারণ আপনাদের প্রবন্ধের যে ধারা নিয়ে আলোচনা করবেন সেই ধারার মধ্যেই কিন্তু আপনাকে মোতাহার হোসেন চৌধুরীকে আলোচনা করতে হবে এবং আহমদ শরীফকে আলোচনা করতে হবে। তো আপনাদের কিছু বিষয় আছে, আপনারা হচ্ছে অপরিচিত যদি কোনো একটা প্রশ্ন দেখেন তাহলে আপনারা ভয় পেয়ে যান। আমি জানি না আপনারা কেন ভয় পেয়ে যান, কারণ প্রশ্ন আসলে একটা প্রশ্নে আপনি যেটা পড়ে গেছেন ওইটারে একটু ঘুরে পেঁচাই দিয়ে দেয়। তো সেক্ষেত্রে আপনি ওইটা লিখতেই পারবেন, লেখা শুরু করেন না, লেখা শুরু করলেই তো হয়ে যায়, লেখা শেষ করা যায়। আর আপনি যখন একটা প্রশ্ন 10 পৃষ্ঠা 8 পৃষ্ঠা লিখবেন তখন ওটা স্যার তো আসলে সম্পূর্ণ প্রশ্ন পড়ার কোনো অপশনই নেই। হাজার হাজার খাতা জাতীয় বিশ্ববিদ্যালয়, একটা স্যার অতগুলো খাতা পড়তে পারে? আপনার জাস্ট একটু মেইন বিষয়গুলো দেখবে, ভূমিকা কি লিখছেন, মাঝখানে হয়তো 1-2 পৃষ্ঠা দেখবে, মানে লাইন দেখবে, এরপর উপসংহার দেখবে, দেখছে না, আর কিছু দেখে না, লেখার উপর নির্ভর করে। যাই হোক, আমরা এখন সেলিম আল দ্বীনের একটু আলোচনা করি এবং সৈয়দ শামসুল হকের হচ্ছে নুরুল দ্বীনের সারা জীবন নিয়ে একটু আলোচনা করি। তো এই দুটো যেহেতু এখানে গুরুত্বপূর্ণ, এরপর এখানে কিন্তু এটাও গুরুত্বপূর্ণ আছে, হ্যাঁ, এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নাটকের অবদান। মুনির চৌধুরী কিন্তু এটা তো 1952 সালের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে কবর নাটকটি। যাই হোক, তো সেলিম আল দ্বীন, সেলিম আল দ্বীন কে? সেলিম আল দ্বীন হচ্ছে একজন নাট্যকার, একজন সাহিত্যিক, একজন প্রাবন্ধিক, একজন উপন্যাসিক, ঠিক আছে, এটাই তার পরিচয়। তো লেখক পরিচিতি ও নাট্য অবদান আমরা এখন জানবো লেখক পরিচিতিটা আসলে কি। তো সেলিম আল দ্বীন 1949-2008 খ্রিস্টাব্দে তিনি হচ্ছে মৃত্যুবরণ করেন এবং 1949 সালে তিনি জন্মগ্রহণ করেন। তো তিনি ছিলেন বাংলাদেশের একজন কিংবদন্তি নাট্যকার এবং নাট্যতাত্ত্বিক, তাকে বলা হয় নাট্যচিন্তার জনক এবং বাংলা নাটকের গুরু শ্রেণীর মানুষ। তাহলে নাট্যচিন্তার জনককে, নাটকের বাংলা সাহিত্যে নাটকের জনককে, সেলিম আল দ্বীন, লিখে দিবেন। ওকে, এরপর হচ্ছে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব থিয়েটার বিভাগের প্রতিষ্ঠাতা ছিলেন। প্রশ্ন আসতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা কে? কি লিখবেন? হুম সেলিম আল দ্বীন। এরপর হচ্ছে নাট্য অবদান, তার নাট্য অবদানে আসলে কি কি আমরা পাবো। এখানে বলা হচ্ছে বাংলা নাটকের লোকজ ধারা প্রতিষ্ঠা, মানে বাংলা নাটকের লোকজ ধারা। লোকজ মানে কি জানেন? গ্রামীণ যে পরিবেশ, গ্রামীণ যে সমাজচিত্র, সেই সমাজচিত্রকে তিনি হচ্ছেন বাংলা নাটকে স্থান দিয়েছেন। যেমন তিনি পাশ্চাত্য নাট্যরীতির বদলে বাংলাদেশের লোকনাট্যের রীতি যেমন গম্ভীরা, জারি গান, এরপর হচ্ছে আলকাপ, পালা ইত্যাদিকে নাটকে ব্যবহার করে একটি নিজস্ব জাতীয় নাট্যরূপ গড়ে তোলেন। কি করে? তিনি তার নাটকের মধ্যে লোকজ, মানে লোকের যে সঙ্গীত, ঠিক আছে, সংস্কৃতির যে বিষয় সেটা, যেমন হচ্ছে গম্ভীরা গান, জারি গান, সারি গান, পালা গান, এগুলোকে তিনি কি করেছেন নাটকের মধ্যে
অন্তর্ভুক্ত করেছে, যাতে নাটকের মধ্যে একটা নতুন মাত্রা পায়। এরপর ভাষার বিশিষ্টতা, তার নাটকের ভাষা হচ্ছে অলংকৃত, এরপর আঞ্চলিক আঞ্চলিক এরপর হচ্ছে কথ্য ভাষা, এরপর সাহিত্যিক ভাষা, সাহিত্যিক ভাষার মিলনস্থল। ঠিক আছে, এতে থাকে ছন্দ থাকবে, এতে কি থাকবে, ছন্দ থাকবে, গীত থাকবে, উপমা থাকবে এবং গীতিনাট্যের ঢং থাকবে। এগুলো হচ্ছে তার ভাষার বিশিষ্টতা। এখন যদি প্রশ্ন আসে যে সেলিম আল দীনের শকুন্তলা নাটকের ভাব ভাষা আপনারা কি করবেন, ব্যাখ্যা করবেন, তখন কি করবেন? তখন কিন্তু এগুলাকেও আপনারা প্রয়োগ করতে পারবেন, যে ছন্দ তার নাটকের মধ্যে আছে, এরপর হচ্ছে গীত আছে, উপমা আছে, এগুলো থাকবে। বাংলাদেশী পরিচয় নাট্য চিন্তা, তো তিনি বিশ্বাস করতেন নাটক হতে হবে মাটির মাটির গন্ধময়, নিজস্ব ইতিহাস সংস্কৃতি নিয়ে করা। ঠিক আছে, যে নাটক, এই নাটক মূলত কি হবে, আমাদের নিজস্ব যে সংস্কৃতি, সেই সংস্কৃতির উপরেই এটাকে দাঁড় করাইতে হবে। আমরা বিদেশি কোনো একটা সাহিত্যকে নিয়ে, বিদেশি কোনো একটা কাহিনীকে নিয়ে নাটক বানাইতে পারি না, তাহলে সেটার মূল্যায়ন থাকবে না। নাটক হতে হবে কি, নাটক হতে হবে আমাদের নিজস্ব সংস্কৃতি, আমাদের নিজস্ব, যেখান থেকে আসলে উপস্থাপন করলে মানুষ কি করতে পারবে, মানুষ শিক্ষা গ্রহণ করতে পারবে। বুঝতে পেরেছেন? তো তার রচনায় কৃষক, বেদে, জেলে, বাউল সহ প্রান্তিক জনগোষ্ঠী বারবার ফিরে আসে। ঠিক আছে, তার উল্লেখযোগ্য আমরা কতগুলো নাটক সম্পর্কে জানবো। শকুন্তলা হচ্ছে তার সব থেকে বিখ্যাত একটি নাটক, এটা মহাভারতের উপাখ্যান ভিত্তিক নাটক। হুম, এরপর হচ্ছে কীর্তন খোলা। আপনারা কীর্তন খোলার নাম শুনে আসছেন না পড়ে আসছেন? তো কীর্তন খোলা হচ্ছে গ্রামীণ জীবন ও চিরন্তন মৃত্যু জীবনের দ্বন্দ্ব। ঠিক আছে, এখানে গ্রামীণ জীবন এবং চিরন্তন মৃত্যু জীবনের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বকে কেন্দ্র করেই এই নাটকটা তিনি রচনা করেছেন। এরপর চাকা আমরা পাবো, মৃত্যু ও পুনর্জন্মের প্রতীকী নাটক, মানে এই বিষয়গুলোর মাধ্যমে মানুষকে কিছু উপলব্ধি দেওয়া হয়। ঠিক আছে, যেমন মৃত্যু ব্যাপারটা আসলে আমাদের কাছে, মানে সবার কাছে আমাদের আসলে একটা ভীতিকর ব্যাপার হয়, এবং এটার মধ্যেও যে কত বিষয় সুপ্ত ভাবে থাকে, যেটা কিন্তু আমরা রিয়েলাইজ করতে পারি না এবং অনুভব করতে পারি না। ঠিক আছে, যদিও আমরা কিন্তু ছুটতেছি কিসের দিকে বলেন তো, সবাই কিন্তু আমরা আমাদের মৃত্যুর দিকে ছুটতেছি। তো এর পিছনে কিছু বিষয় থাকে, যে বিষয়গুলোকে হচ্ছে আমরা খুব সহজে রিয়েলাইজ করতে পারি না। তো লেখক সাহিত্যিকরা সেগুলো অনুভব করে করে হচ্ছে তারা উপস্থাপন করে, যাতে আমরা বুঝতে পারি। ঠিক আছে, এরপর জন্ডিস ও বিবিধ পেল, এটা হচ্ছে রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক নাটক। এইগুলো হচ্ছে তার নাটকের পর হাত হোদাই আছে, সংবাদ কার্টুন আছে, এগুলো লোক এক একটা হচ্ছে এক একটা বৈশিষ্ট্য কিন্তু আলাদা আলাদা। বুঝতে পেরেছেন? তো এইগুলো নাটক যখন আপনারা লিখবেন তার নাটকগুলো সম্পর্কে, তখন কিন্তু আপনাদেরকে কি করতে হবে, এভাবে শুরু করতে হবে এবং এভাবে লেখাটাকে চালিয়ে যেতে হবে, তাহলে একটা প্রপার আপনারা উত্তর লিখতে পারবেন। বুঝতে পেরেছেন? আমাদের এখানে প্রশ্ন ছিল যে সেলিম আল দীনের হচ্ছে নাট্য চিন্তা, তো আমরা কিন্তু তার দর্শনগুলো পাচ্ছি। তিনি লোকজ ধারা প্রতিষ্ঠা করেছেন, ভাষার বিশিষ্টতা, তিনি তার ভাষায় কি কি ব্যবহার করেছেন এবং বাংলাদেশী পরিচয়ে তার নাট্যচিন্তা কি ছিল, কাদেরকে তিনি স্থান দিয়েছেন, সেগুলো কিন্তু আমরা পাচ্ছি। তো এভাবে আপনাদেরকে উপস্থাপন করতে হবে। তার পাশাপাশি আপনাদেরকে হচ্ছে এই নাটকের নামগুলো এবং নাটকের কোনটার কি বৈশিষ্ট্য, এটা কিন্তু আপনাদেরকে কি করতে হবে, অবশ্যই লিখতে হবে। এরপর আমরা পড়বো হচ্ছে শামসুল হকের নুরুল দিনের সারা জীবন। সৈয়দ শামসুল হক, তার নাটকের বিশ্লেষণ আমরা পড়বো, যেহেতু এখানে কেন্দ্র করে প্রশ্ন দেওয়া হয়েছে। তো পরিচিতি আমাদেরকে জানতে হবে যে সৈয়দ শামসুল হক হচ্ছে 1935 এবং 2016 ছিলেন একজন বহুমাত্রিক সাহিত্যিক, কবি, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক। তিনি আধুনিক বাংলা সাহিত্যে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করেন। ঠিক আছে, তো এখানে আমরা সৈয়দ শামসুল হকের কিন্তু আহ সমাধি ইয়েতে আছে, কুড়িগ্রাম সরকারি কলেজে। এখানে যদি কেউ কুড়িগ্রাম সরকারি কলেজের থেকে থাকেন, তাহলে সে কিন্তু ওখানকারই লোক, মানে সৈয়দ শামসুল হকেরই জায়গারই লোক। তো নাট্যরীতির বৈশিষ্ট্য, তার নাট্যরীতির আসলে বৈশিষ্ট্য কি কি? তো তার নাট্যরীতির বৈশিষ্ট্য হচ্ছে কাব্যনাট্য বা ছন্দবদ্ধ নাটকের সূচনাকারী। তার নাট্যরীতি মূলত হচ্ছে কাব্যনাট্য, তাই তিনি কিন্তু কাব্যনাট্য রচনা করেছেন। তার নাটকের ধরনই ছিল কাব্যনাট্য, যেটা আমরা হচ্ছে এখানে পাচ্ছি নুরুল দিনের সারা জীবন। তো ছন্দবদ্ধ নাটকের সূচনাকারী, ইতিহাস, সমাজ, রাজনীতি ও স্বাধীন চেতার মিলন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনি ইতিহাস নিয়ে লিখেছেন, এরপর সমাজ চেতনা,
সমাজ নিয়ে লিখেছেন, রাজনীতি নিয়ে লিখেছেন, স্বাধীন চেতনার মিলন নিয়ে লিখেছেন। এরপর তার নাটকের বৈশিষ্ট্য হলো প্রতীক, রূপক, কিংবদন্তি ও বাস্তবতার একত্রীকরণ। তো কিংবদন্তি বলতে হচ্ছে নুরুল দিন কিন্তু একজন কিংবদন্তি ব্যক্তি, তাকে নিয়ে কিন্তু তিনি এটি রচনা করেছেন। তো নুরুল দিনের সারা জীবন নাটকের আমরা সারমর্ম ও ব্যাখ্যা পড়ব। তো এটি একটি কাব্যনাট্য যেখানে 1782 সালে কৃষক নেতা নুরুল দিনের বিদ্রোহ এবং আধুনিক যুগের অন্যায় অবিচারের প্রতিচ্ছবি একত্রিত হয়েছে। তো এই নাটকে নুরুল দিনের কণ্ঠে হচ্ছে সত্য ছিল, প্রতিবাদ ছিল এবং স্বাধীনতার আহ্বান ধ্বনিত হয়েছে। বুঝতে পেরেছে? তারপর হচ্ছে আমরা একটু ব্যাখ্যায় আসি যে আসলে এখানে কি বলা হচ্ছে। তো নুরুল দিন শুধু ইতিহাসের চরিত্র নয়, বরং প্রতিটি যুগের মুক্তিকামী মানুষের প্রতীক। এবং এখানে তিনি যে মানে ব্যঞ্জনাত্মক ভাবে যে তিনি এখানে কোটেশনটা তার জনপ্রিয় এবং বিখ্যাত, সেটি হচ্ছে যে জাগো বাহে কণ্ঠে সবাই। এটা যখন আপনারা লিখবেন এটার উত্তর, তখন কিন্তু ওই কোটেশনটা আপনাদেরকে উল্লেখ করতে হবে। এবং নাটকে আরো বলা হয় যে জেগে ওঠো নুরুল দিন, বলো জেগে ওঠো। মানে এটি জনগণকে জাগ্রত হওয়ার আহ্বান জানানো হয়েছে। ঠিক আছে? তো নাটকে অতীত ও বর্তমান একত্র হয়েছে এবং এটি শুধুই ইতিহাস চিত্র নয়, বরং আত্ম উপলব্ধির নাটক, যা প্রশ্ন তোলে আমরা কতটা স্বাধীন, কতটা জাগ্রত। তাই কিন্তু তো নুরুলদিন একজন কৃষক। সেই কৃষক বিদ্রোহ যে আন্দোলন, তখন কিন্তু সামন্ততান্ত্রিক ছিল। হ্যাঁ, দেখা যেত কৃষকদের হচ্ছে শোষণ করতে হচ্ছে জমিদাররা এবং উপনিবেশিক শাসন, তারাও কিন্তু কৃষকদের শোষণ করত। তো সেই তাদের বিরুদ্ধে হচ্ছে প্রতিবাদী চরিত্র হিসেবে নুরুল দিন প্রথম কথা বলে যে তোমরা কৃষকদের যেভাবে শোষণ করতেছো, হ্যাঁ, তাদের উপর যেভাবে নির্যাতন করতেছো, এটা অন্যায় করতেছো। তো এই নুরুল দিন মানে কৃষক হয়ে, একজন কৃষক শ্রেণীর মানুষ হয়ে তিনি যে এরকম একটা প্রতিবাদের যে একটা সাহসের যে একটা জায়গা, সেখানে যে তিনি নিজ উদ্যোগে এটা করেছেন, একটা আন্দোলনকে তিনি হচ্ছে মোকাবিলা করেছেন। শুধুমাত্র এই আন্দোলনকে মোকাবিলা করেছেন হচ্ছে লাঠি দিয়ে। বুঝতে পেরেছেন? হাত দিয়ে শারীরিক একটা মানসিক তিনি যে বুদ্ধি এবং তার যে হচ্ছে শারীরিক শক্তি এবং লাঠিয়াল ছিল। ঠিক আছে? সেই লাঠি দিয়ে কিন্তু হচ্ছে তিনি, তার বন্ধু, তার স্ত্রীও কিন্তু তাকে অনেকটা সাহায্য করেছে। তো সেই সব জায়গা থেকে বলা হচ্ছে যে নুরুল দিন একজন সাহসী এবং প্রতিবাদী। তিনি এখানে মূলত হচ্ছে আমাদের, আমরা কতটা স্বাধীন, আমরা কতটা জাগ্রত, আমরা কতটা বিদ্রোহী, আমরা কতটা বিপ্লবী, সেই বিপ্লবী চেতনা এবং আমাদের জাগ্রতা এবং স্বাধীনতা, আমরা যে পরাধীন, সেখান থেকে বের হওয়ার জন্য, সেখান থেকে বের হওয়ার জন্য ঠিক আছে, সেখান থেকে বের হওয়ার জন্য তিনি একটা প্রতিবাদী আন্দোলন করেন এবং সেটা হচ্ছে কৃষক আন্দোলন। এটা সামন্ততান্ত্রিক একটা এবং ঔপনিবেশিক শাসন যারা ছিল তাদের বিরুদ্ধে এই আন্দোলনটা করা হয় এবং সেই আন্দোলনে হচ্ছে নুরুল দিন আহত হয় এবং নুরুল দিনকে কিন্তু সেখানে হত্যা করা হয়। তার পরবর্তীতে নুরুল দিনের সেই জায়গাটা কিন্তু তার বন্ধু নেয় এবং তার বন্ধু কিন্তু বাকি আন্দোলনটা হচ্ছে চালিয়ে যায়। আপনার ঘটনাটা আরেকটু ভালো করে পড়বেন ডিটেলসে। এখন আমরা মমতাজ উদ্দিন আহমদ আসলে এবারের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না, মমতাজ উদ্দিন আহমদ আসলে আসবে না। আমরা এখন যাব হচ্ছে প্রবন্ধে, কারণ এই দুইটা গুরুত্বপূর্ণ, এই দুইটা আসবে, এই দুইটা হচ্ছে আমাদের জানতে হবে। আমরা বাহুল্য বর্জন করব যেহেতু আমাদের সময় কম। ঠিক আছে? আর যাদের কাছে নোট আছে আপনারা একটু নোটগুলো এগুলো একটু রিডিং করে নেবেন, যাতে প্রশ্ন যদি আসে, আনফরচুনেট যদি প্রশ্ন চলে আসে, তাহলে আপনারা কি করবেন, একটু দেখে নিবেন যাতে লিখতে পারেন, সেই ব্যাপারটা একটু শিওর করবেন নিজেদের মধ্যে। তো আমাদের এখানে জানতে হবে যে মোতাহের হোসেন চৌধুরী, আমরা জানবো সংস্কৃত কথা প্রবন্ধ নিয়ে, এবং আবুল ফজলের এখানে ব্যক্তি জীবন আছে। তো আমরা লাস্ট এখানে কি দেখলাম যে আসলে প্রশ্ন কি বলা হয়েছে প্রবন্ধ থেকে, ও মোতাহের হোসেন চৌধুরীকেই বেশি এখানে গুরুত্ব দেওয়া হয়েছে এবং আহমদ শরীফ মানবতাবাদ নিয়ে কথা বলা হয়েছে। তো আমরা এখানে আবুল ফজলও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। আবুল ফজলের শুভ বুদ্ধি নামে একটা প্রবন্ধ আছে এবং সেই প্রবন্ধ কিন্তু বিখ্যাত। তো আমাদেরকে প্রথমত জানতে হবে যে এখানকার যে রাইটাররা আছেন, হ্যাঁ, যেমন আবুল ফজল, মোতাহের হোসেন চৌধুরী, এনারা কিন্তু প্রগতিশীল। এনারা কিন্তু সংস্কৃতি মনা। তো এজন্য মোতাহের হোসেন চৌধুরী তার একটা প্রবন্ধ হচ্ছে সংস্কৃত কথা। এই সংস্কৃত কথা প্রবন্ধের হচ্ছে প্রথম যে গল্প গ্রন্থ, সেটি কিন্তু হচ্ছে জীবন ও বৃক্ষ। ঠিক আছে? তিনি সেখানে কিন্তু মানুষের জীবনকে বৃক্ষের সাথে হচ্ছে
বৃক্ষের সাথে রূপান্তর করেছেন। ঠিক আছে, যেমন একটা বৃক্ষ হচ্ছে মানুষের সেবা দান করে। ঠিক আছে, বৃক্ষ কি করে, নিজের জীবনকে নিবেদিত করে হচ্ছে মানুষের উপকারে আসে। তো এভাবেই তিনি বলেছেন যে মানুষের জীবনে এরকম হবে যে মানুষকে হচ্ছে কি করতে হবে, নিজের জীবনকে নিবেদিত করে মানুষের জন্য কিছু করতে হবে। কিন্তু এই বর্তমান আধুনিক যুগের মানুষ যে সেলফিশ, এরা পারলে হচ্ছে মানুষেরটাও নিয়ে নিতে চায়, তাই না? দেওয়া তো দূরের কথা। তবে আমার মনে হয় যে একটা মানুষের আসলে সার্থকতা কোথায় বলেন? আপনি একদিন আপনি একটু বড় চাকরি করবেন, অনেক টাকা বেতন পাবেন, আপনি অনেক ভালো জায়গায় যাবেন, কিন্তু আপনি মানুষ হিসেবে ভালো মানুষ হলেন না। আপনার রাস্তায় একটা মানুষ শুয়ে আছে, সে খাইতে পারে না বহুদিন, আপনি তাকে 2 পয়সা টাকা দিলেন না, দান করলেন না, তাকে খাবার দিলেন না, তাকে দেখে আপনার মায়া হলো না। তো এটা কিন্তু আদর্শিকতা নয়, আপনার কিন্তু সেটা সাকসেস না। আমাদের মানসিক শান্তিটা কোথায়? আমাদের মানসিক শান্তিটা হচ্ছে যখন আমরা মানুষ হয়ে অন্য আরেকটা মানুষকে উপকারে আসতে পারবো। বুঝতে পেরেছেন? সেজন্য কি হতে হবে? জীবনকে বৃক্ষের ন্যায় রূপান্তর করতে হবে। হ্যাঁ, এখনকার মানুষ যে অবস্থা, সে জায়গা থেকে আসলে মানুষ স্বার্থপর হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এতটাও তো আসলে অমানবিক হওয়া উচিত না, কারণ আপনাদের এক্সপেকটেশন রাখা যাবে না। তো এই কথাগুলোই মূলত হচ্ছে মোতাহার হোসেন চৌধুরী এবং আবুল ফজল বলেছেন, যে মানুষ কিসে হবে, মানুষ মানুষের ন্যায় হবে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। বুঝতে পেরেছেন? এটা আপনারা সবাই জানেন, প্রবাদ বাক্য। তো যাই হোক, আবুল ফজলের ব্যক্তি জীবন আমরা একটু পড়ি। আবুল ফজল হচ্ছে, তার জন্ম হচ্ছে 1903 চট্টগ্রাম, এবং হচ্ছে মৃত্যু সাল হচ্ছে 1983। এবং তিনি ছিলেন একজন সাহিত্যিক, শিক্ষাবিদ, ধর্মপ্রাণ চিন্তাবিদ ও মানবতাবাদী ব্যক্তিত্ব। ঠিক আছে, তো তিনি ছিলেন মুক্ত চিন্তার অনুসারী, মানবতাবাদে বিশ্বাসী এবং লেখার মাধ্যমে সমাজ সংস্কারে আত্মনিবেদিত। শিক্ষা জীবন ও কর্মজীবন: কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ পাশ করেন, শিক্ষকতা করেছেন বিভিন্ন কলেজে, পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। এরপর 1972 সালে হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম শিক্ষা সচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। তিনি কিন্তু একটা সময় গিয়ে শিক্ষা সচিব ছিলেন। ঠিক আছে, তার দৃষ্টিভঙ্গি আসলে কি, তিনি কোন দৃষ্টিভঙ্গি থেকে হুম তিনি সাহিত্যগুলো রচনা করেছেন, তার সৃষ্টিকর্মগুলোর মধ্যে আমরা কোন দৃষ্টিভঙ্গি পাবো, সেটা মানে তার কবি মানুষ, তিনি মানবতাবাদ নিয়ে লিখেছেন। মানে মানুষকে তারা বেশি প্রাধান্য দিতেন, মানুষের দুঃখ কষ্ট, মানুষের স্বাধীনতা, মানুষের মনস্তাত্ত্বিক ব্যাপার, এগুলোকে তারা প্রাধান্য দিতেন। ঠিক আছে, তো নৈতিকতা, এরপর ধর্মীয় সহিংসতা এবং হচ্ছে চিন্তার স্বাধীনতা ছিল তার মূল আদর্শ। তিনি ধর্মকে সংকীর্ণভাবে নয়, মানবিকতার অংশ হিসেবে দেখতেন। সাহিত্য ধর্ম: আবুল ফজল ছিলেন মূলত প্রাবন্ধিক এবং ঔপন্যাসিক। তার লেখায় থাকে দর্শন, ইতিহাস, নৈতিকতা ও আত্ম উপলব্ধির প্রতিফলন। ঠিক আছে, শুভবুদ্ধি হচ্ছে তার একটা প্রবন্ধ, বিখ্যাত জনপ্রিয় প্রবন্ধ। এরপর তার একটা প্রবন্ধ আছে দায়িত্ব ও ধর্ম, সেখানে যুগ ও যন্ত্র নিয়ে তিনি আলোচনা করেছেন, এবং চৌচির এবং বিচিত্র জগৎ। তো প্রবন্ধের বৈশিষ্ট্যগুলো কি ছিল? যুক্তি নির্ভর বিশ্লেষণ ছিল, ধর্মীয় সহিংসতা ছিল, শিক্ষিত নাগরিকদের দায়িত্ববোধ ছিল, সমাজ সচেতনতা ছিল। তো আবুল ফজল একজন চিন্তাশীল প্রাবন্ধিক, যিনি বাংলাদেশের বুদ্ধিভিত্তিক জগতে একটি দৃঢ় অবস্থান তৈরি করেছেন। তার লেখায় দেশপ্রেম, ধর্মীয় উদারতা ও মানবতাবাদী ভাবনা একত্রে মিলে এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করে। আপনাদের প্রশ্ন আসতে পারে, আপনারা এটা নোট করে নিতে পারেন, যে আবুল ফজলের শুভবুদ্ধি প্রবন্ধের বিষয়বস্তু আলোচনা করো, এবং আবুল ফজল তার শুভবুদ্ধি প্রবন্ধে কিভাবে মানুষকে স্বাধীনতার কথা বলেছেন, মুক্ত চিন্তার কথা কিভাবে বলেছেন। এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে, একটু এবারে প্রশ্নগুলো একটু আনকমন টাইপ আসতে পারে। এজন্য আমি আপনাদেরকে বলতেছি টপিকে গুরুত্ব দেন। ঠিক আছে, সাজেশন থেকেও তো কমন আসবেই আসবে, ওখানে কোনো ডাউট নাই, কোনো উইক নাই, ওখান থেকে আসবেই। পাশাপাশি আমরা আরেকটু প্রিপারেশন নিয়ে রাখি, সমস্যা তো নেই। তো এরপর মোতাহের হোসেন চৌধুরী, ওই মোতাহের হোসেন প্রশ্নটা চৌধুরী একটু কিন্তু আবার বলেন তো, আবুল ফজলের ওই প্রশ্নটা। আবুল ফজলের শুভবুদ্ধি প্রবন্ধ, আম, বলি, আবুল ফজলের শুভবুদ্ধি প্রবন্ধের আলোকে তিনি মানুষের যে মুক্ত চিন্তার কথা বলেছেন, সেই মুক্ত চিন্তা কিভাবে হচ্ছে মানুষকে স্বাধীনতা দিবে। একটু দীর্ঘ হয়ে যাচ্ছে, বাট এটাকে শর্ট করার উপায় হচ্ছে যে এইভাবে আসতে পারে যে প্রাবন্ধিক আবুল ফজলের শুভবুদ্ধি প্রবন্ধে
তিনি মানুষের মুক্ত চিন্তাকে কিভাবে প্রকাশ করেছেন। ঠিক আছে, এটা আসতে পারে। এরপর আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে আবুল ফজলের শুভবুদ্ধি প্রবন্ধের বিষয়বস্তু আলোচনা করো। ম্যাম এটা কি পয়েন্ট আকারে লেখা যাবে? হ্যাঁ, ওখানে পয়েন্ট আকারে লিখতে হবে, বিষয়বস্তু তো পয়েন্ট আকারে লিখতে হবে। পয়েন্ট আকারে লিখতে হবে। এই যে এখানে প্রশ্ন আছে যে শুভবুদ্ধি শুভবুদ্ধি গ্রন্থে আবুল ফজলের যে মুক্ত চিন্তার প্রকাশ ঘটেছে তা বিশ্লেষণ করো। সংস্কৃত কথা প্রবন্ধের মূল বক্তব্য তুলে ধরো। প্রশ্নগুলো আসবে। আমি আলোচনায় যাচ্ছি। হ্যাঁ, তো এখানে আমরা পাচ্ছি যে ম্যাম মোতাহার হোসেন ক্লাসের চৌধুরী। টাইম তো শেষ, টাইম শেষ? 2 মিনিট আছে। আচ্ছা, ঠিক আছে, একটু এই মোতাহার হোসেনের সংস্কৃত কথা নিয়ে আমি কথা বলি। এখানে লেখক পরিচিতি দেওয়া আছে। হ্যাঁ, আমি এটা আপনাদের মিট শেষ হয়ে গেলেও কিন্তু আমি এটা রেকর্ডটা চালু করে রাখবো। হ্যাঁ, এটা আমি এখানে আলোচনা করে রাখবো। পরবর্তীতে আমি এটা হচ্ছে পেজে এতটা ভিডিও আসলে নিবে না আপলোড, আমি এটা ইউটিউবে দেবো। ইউটিউবে দিয়ে আপনাদেরকে লিংক দিয়ে দিব। বুঝতে পেরেছেন? বাকিটা আপনারা ইউটিউব থেকে আলোচনাটা দেখে নেবেন। তো আপনাদের মিটটা শেষ হয়ে গেলে আর তো লিংক দেওয়া হবে না, যেহেতু 10টা পার হয়ে গিয়েছে। তো আপনারা ইউটিউব থেকে বাকিটা দেখে নিন। এরপরও আমি আলোচনা কন্টিনিউ করতেছি যতটা আপনাদের সাথে এখানে আমাদের করা যায়। ক্লাস কিভাবে দেখবো 10:30 আপু? অবধি ছিল। 10:30 অব্দি ছিল, কিন্তু এখন তো আসলে সময় নেই। আমাদের এখন তো লিঙ্ক এটা কিন্তু শেষ হয়ে যাবে। ভিডিওটা বুঝতে কিভাবে পেরেছেন? দেখবো হুম। আপু? ম্যাম ফার্স্টে আধা ঘন্টা বাজে এক একজনের বাজে পেতাল পাইরা সময়টা নষ্ট করছে, আপনি ক্লাস এখন করতে দেয়নি। ওখানে তো আসলে টেকনিক্যাল ইস্যু হলে আমরা কি করব বলেন? এখানে আলোচনা করতে দেন আমাকে। তো মোতায়ের হোসেন চৌধুরী হচ্ছে 1903, এটা তার জন্মসাল, এবং 1956। আমি এখানে তার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সংস্কৃত কথা যে প্রবন্ধ, এই সংস্কৃত কথা প্রবন্ধের হচ্ছে বিষয়বস্তু কি ছিল। তো সংস্কৃত কথা প্রবন্ধ হচ্ছে, এখানে তিনি সংস্কৃতিকে হচ্ছে মূলত ব্যাখ্যা করেছেন, সংস্কৃতিকে প্রাধান্য দিয়েছেন, এবং এই সংস্কৃতি আসলে কেন, সংস্কৃতির আসলে কি প্রয়োজন। সংস্কৃতির সাথে হচ্ছে একটা আমাদের যে ধর্ম, সেই সংস্কৃতির সাথে ধর্ম কিন্তু আমাদের সাংঘর্ষিক ব্যাপার। ঠিক আছে, একটা কিন্তু অপরটাকে হচ্ছে সংঘর্ষ করে। তো এখানে বিষয়গুলো হচ্ছে কি, সংস্কৃতি এটা জাস্ট আমাদের নর্মাল চিন্তা যে সংস্কৃতি আসলে আমাদের কি করতেছে, সংঘর্ষ করতেছে ধর্মকে, বাট আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে ধর্ম আলাদা জিনিস, সংস্কৃতি আলাদা জিনিস। তো এখানে বলতে হচ্ছে যে সংস্কৃত বনাম শিক্ষা। তো লেখক মনে করেন শিক্ষা মানুষকে জ্ঞান দেয়, কিন্তু সংস্কৃতি মানুষকে ভদ্রতা, রুচি, সহনশীলতা শেখায়। তো একজন মানুষ প্রকৃত মানুষ হয়ে উঠে তার সংস্কৃত চর্চা ও অনুশীলনের মাধ্যমে। ঠিক আছে, জাস্ট বুঝেন যে সংস্কৃতি কি এবং এখানে ধর্মটা কি। ধর্মের আমি পরে বলতেছি ধর্মটা, জাস্ট শিক্ষা নিয়ে একটু বলি, সংস্কৃত বনাম শিক্ষা। এরপর হচ্ছে সংস্কৃত মানে শুধু জ্ঞানের চর্চা নয়, না, এটি ব্যক্তির চারিত্রিক উন্নয়ন, চিন্তাশীলতা, রুচিশীলতা, ভাষার শুদ্ধ ব্যবহার, সৌন্দর্যবোধ সবকিছুর সমন্বয়ে তৈরি। সংস্কৃতির অনুপস্থিতি মানেই হচ্ছে বর্বরতা। যদি মানুষের মধ্যে সংস্কৃতি না থাকে, সে শিক্ষিত হলেও সে এক ধরনের বর্বর বলে বিবেচিত হতে পারে। সামাজিক দৃষ্টিভঙ্গি, লেখক সংস্কৃতিকে কেবল হচ্ছে ব্যক্তিগত নয়, বরং সামাজিক সৌহার্দ্য ও মানবিক সম্পর্ক গঠনের নিয়ামক হিসেবে তিনি এখানে দেখেছেন। ওকে, এরপর হচ্ছে আমরা এখানে তার সংস্কৃত কথা যে গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে আমরা আরো কিছু বিষয় পাবো, সেটা হচ্ছে সংস্কৃত ও ধর্মের পরিচয়, সংস্কৃতির উদ্দেশ্য কি, এরপর সংস্কৃতের ব্যক্তিতান্ত্রিকতা, ব্যক্তিকে তারা কিভাবে দেখে, এরপর হচ্ছে সংস্কৃতি ধর্মের পরিপন্থী, সংস্কৃতির কেন্দ্র হচ্ছে স্থায়ী কেন্দ্র হচ্ছে নারী, এরপর হচ্ছে আমরা এখানে পাচ্ছি সংস্কৃতির, এখানে আমরা সভ্যতা পাবো, সুখ পাবো, এবং হচ্ছে যেহেতু এখানে মোতাহার হোসেন চৌধুরী একজন প্রগতিশীল লেখক, ঠিক আছে, তো সেই জায়গা থেকে আসলে আমাদেরকে জানতে হবে যে এটার মূল বিষয়বস্তুটা কি। মূল বিষয়বস্তু হচ্ছে এগুলো, যেখানে তিনি সংস্কৃতি নিয়ে কথা বলেছেন, যেখানে সংস্কৃতিকে প্রয়োজনীয়তা নিয়ে তিনি কথা বলেছেন। তো সংস্কৃতি হচ্ছে আমাদেরকে কি করে, সংস্কৃতি মূলত হচ্ছে আমাদেরকে মানে আমাদের যে ধর্ম, এই ধর্ম হচ্ছে আমাদেরকে আদর্শিক হতে শেখায়। আর সংস্কৃতি হচ্ছে আমাদের যে আচার আচরণ, সমাজে টিকে থাকার যে বেসিক বিষয়গুলো, এগুলো কিন্তু সংস্কৃতি আমাদেরকে শেখায়। ঠিক আছে, তো সংস্কৃতি যদি না থাকে, তাহলে কিন্তু মানুষ হচ্ছে সুন্দরভাবে, মানুষের জীবন যে একটু সুন্দর, সেই সুন্দর উপভোগটা কিন্তু আমরা থাকবে না, উপলব্ধিটা কিন্তু থাকবে না। সংস্কৃতির মাধ্যমে সংস্কৃতির আমাদের প্রয়োজন আছে, কারণ একটা সংস্কৃতি যখন আসে না, তখন সমাজের মধ্যে একটা আনন্দ বিরাজ করে। সেই আনন্দের মধ্যে আমাদের অনেক দিনের জমানো যে দুঃখ কষ্টগুলো থাকে, সেগুলো কিন্তু মাঝে মধ্যে হচ্ছে স্ট্রেস ফ্রি হয়ে যায়। তো এই জন্য সংস্কৃতির দরকার রয়েছে। ঠিক আছে, তো সংস্কৃতিটাকে হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেকে মনে করে যে এটা হচ্ছে একটা ধর্মীয় গোঁড়ামির ব্যাপার থেকে মনে করে যে এটা হচ্ছে, এটা সংস্কৃতি আসলে একটা হারাম কাজ।
কিন্তু আসলে না, কারণ দুইটা জিনিস কিন্তু দুইটা আলাদা বিষয়। তো সবটাকে সব রকম করে আসলে গুলিয়ে ফেলা যায় না। তো সংস্কৃতি বললামই যে সংস্কৃতি আমাদেরকে আচার আচরণ শেখাচ্ছে, আমাদেরকে ভালো থাকা শেখাচ্ছে। এখানে তারা তো আমাদেরকে আসলে খারাপ দিকে নিয়ে যাচ্ছে না, ঠিক আছে? তো এই হলো বিষয়, আপনাদেরকে আরো একটু ভালো করে জানতে হবে। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। আগামী পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।